কিন্তু তৃণমূলের নেতারা থানায় থানায় যে থানাগুলোকে যে বাগানবাড়িতে পরিণত করা হয়েছিল, যারা সেই সমস্ত নেতাদের এই বাগানবাড়ি তৈরি করবার জন্য বা উৎসাহ দেওয়ার জন্য যারা যারা তৃণমূলের নেতাদের সঙ্গে ঘোরাঘুরি করতেন, তাদের একজনেরও কোনো রকম কোনো কিছু হয়েছে আপনি জানতে পেরেছেন, দেখতে পেরেছেন? পাননি। কাদম্বিনী কেসের সঙ্গে আমি বলছি না, আপনি যেহেতু সামগ্রিকটা বললেন তাই আমি বললাম। আর কাদম্বিনীর কেসের সঙ্গে যারা হচ্ছে যে সাসপেন্ড হয়েছে, মানে যুক্ত ছিলেন, তারা সাসপেন্ড হয়েছেন, তাদের বিরুদ্ধে আমরা চাইবো যে তারা আদৌ কি কি ধরনের দোষ করেছিলেন এই তদন্তকে আটকাবার জন্য, সেগুলো নিশ্চয়ই এই সময় বেরিয়ে আসবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সিবিআই এতদিন ধরে তাদের যে তদন্ত, সেই তদন্ত কি করলো? সিবিআই তদন্ত সঞ্জয় রায়ের বাইরে কেন পৌঁছতে পারলো না? সিবিআই তদন্তকে খুন ধর্ষণ মামলা থেকে সিবিআই তদন্ত ঘুরে চলে গেল সন্দীপ ঘোষের দিকে, চুরি দুর্নীতি। এইখানে যদি চুরি দুর্নীতি হয়ে থাকে তাহলে সন্দীপ ঘোষ একা যুক্ত নন। যারা যারা এই সন্দীপ ঘোষকে পেছন থেকে হাওয়া দিয়েছিলেন এইসব কাজকর্ম করবার জন্য, কেন তারা এই আইনি প্রক্রিয়া পদ্ধতির মধ্যে তারা হচ্ছে যে যুক্ত হবেন না? কেন যুক্ত হবেন না, বা তাদেরকে কেন যুক্ত করা হবে না? আমাদের প্রশ্ন হচ্ছে সেখানে যে 14ই আগস্ট রাত্রিবেলা যে ভ্যান্ডালিজম চললো আর.জি. কর হাসপাতালের এমার্জেন্সির একতলায়, যারা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত, আপনি উত্তর কলকাতার ওই শ্যামবাজার, ফরিয়াপুকুর, বেলগাছিয়া, কাশীপুর, বাইকপাড়া, এই চত্বরে আপনি ঘুরলেই জানতে পারবেন সেদিনকে রাত্রিরে তৃণমূলের কোন কোন নেতাদের তাদের চামচাগুলো ওই আর.জি. করের অভ্যন্তরে এই ভ্যান্ডালিজম চালিয়েছিলেন। তারা কেন আজকে জেলের বাইরে বা আইনি পদ্ধতির বাইরে? কেন? আবার তাদের কাউকে দেখা যাচ্ছে নব্য বিজেপির বিধায়ক, নব্য বিজেপির মন্ত্রী, নব্য তৃণমূল, মানে ভাগ তৃণমূল না কিসব বালিশ তৃণমূল, তাদের হয়ে গলাটলা ফাটাচ্ছেন, আবার বিজেপির মিছিল টিছিলেও হাঁটছেন। আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে ঘটনাটা, এই যে এত বড় একটা সরকারি হাসপাতালের মধ্যে একজন সরকারি কর্মী তিনি ধর্ষণ হলেন, খুন হলেন, এত বড় ঘটনা, এই ঘটনার তদন্ত এইভাবে মাঠে মারা হয়ে গেল। আর আজকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলছেন যে কে পুড়িয়েছে, কারা পুড়িয়েছে তার বিরুদ্ধে হচ্ছে যে তদন্ত হবে। আমরা তো জানতে চেয়েছিলাম, বা আমরা তো শুভেন্দু অধিকারীর কাছ থেকে শুনতে চেয়েছিলাম যে সিবিআই তদন্তটা কোথায় গেল? সিবিআই কেন এই অপদার্থতা প্রমাণ করলো? কেন সীমা পাহুজা কার নির্দেশে এই কাজগুলো করলেন? গৌরব, এটা বাস্তব যে সীমা পাহুজার এগেনস্টে তুমি যেটা বললে, আমরাও সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে ওনার এগেনস্টে অনেক অ্যালিগেশন বা সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। দ্বিতীয়ত হচ্ছে এই যে সিবিআই এর ভূমিকা নিয়ে তোমার মনে থাকবে, তুমি রাজনীতিতে যথেষ্ট পটু এবং তুমি যথেষ্ট স্টাডি করো। বিজেপির একাধিক রাজ্য স্তরের নেতা, আমি তার মধ্যে নাম উল্লেখ করে দিচ্ছি, বিজেপির বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য একাধিকবার বলেছেন, অধিকারী বলেছেন, আর অরিজিৎ বক্সি যে বিধায়ক, তখন বিধায়ক নয়, অরিজিৎ এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি বলেছেন, ওখানে গিয়ে কিছু একটা দেখিয়ে বলেছেন, কিন্তু অভিজিৎ গাঙ্গুলি বলেছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্নটা মানে কি বিজেপিকে আঙুল তোলা যায়? না, একদমই না, একদমই আমি তুলছি না। তদন্তকারী সংস্থা, আমি তো সেটা বলিনি, আমি বলছি যে কেন সিবিআই এর, আমি নিশ্চয়ই দেখি তদন্তটা তারা তো নিজেরাই প্রশ্ন করছে। আচ্ছা, বিজেপি গৌরবের যেটা, আমি একটু বিরতি নিয়ে নি দাদা, বলতে চাই আর একটু আমার ভাষায় বলে দিই যে সিবিআই এর বিরুদ্ধে কবে তদন্ত হবে? হ্যাঁ, না সে গৌরব যেটা প্রসঙ্গ তুলছে আমি তাকে মানে অপ্রাসঙ্গিক একেবারে বলছি না। খুব সুন্দরভাবে গৌরবের বক্তব্যকে এই যে তৃণমূল সাপ্লিমেন্ট করছে প্রদীপ্ত, এটা কিন্তু খুব একটা যেরকম ভাবে আসছে, আমরা বিরতির পর ফিরে আসি। বিরতির পর অরিজিৎ বক্সি কি বলবেন, অনেকগুলো আমাদের মূল কথা হচ্ছে কালপ্রিটকে তার দিকে যাওয়া। এর মধ্যে বেশ কিছু পরিবারের নাম আসছে যারা কালীঘাটের সঙ্গে জড়িত, ওই পরিবারের নাম, এটা কতটা যৌক্তিক প্রশ্ন আসছে। দেহ পাচার, অঙ্গ পাচার ইত্যাদি নানান ভয়াবহ অভিযোগ আসছে আর.জি. করের সঙ্গে। আমি শুধু বলছি না একটা মৃত্যু বা ধর্ষণের তদন্ত, আমি বলছি আগামী দিনে তো এইরকম ঘটনা আবার ফার্দার করতে পারে, আবার হতে পারে। তাকে প্রতিহত করার ব্যবস্থা করতে গেলে প্রথম হচ্ছে এই তদন্তের সলিউশন করতে হবে, একদম মাথায় টপ নচ কে রয়েছেন এর সঙ্গে প্রভাবশালী তার নাম বার করতে হবে। আসুন বিরতির পর ফিরে আমি অরিজিতের কাছে যাব যে সেই কারণের জন্যেই কি আবার সরকার নতুন করে তদন্ত শুরু করলো, নাকি এই তদন্ত একেবারে আবারও গয়ঙ্গচ্ছ অবস্থা হবে। সঙ্গে থাকুন।
ফিরে আসলাম আবার আলোচনায়। আমি অরিজিৎদার কাছে যাব। অরিজিৎদার তদন্ত শুরু হচ্ছে, একদম ঠিক, সব কিছু ঠিকঠাক মতো চলুক, আমরা চাই সেটা। কিন্তু মূল যে বিষয়গুলো নেই সেটা হচ্ছে প্লেস অফ অকারেন্স নেই আপনার কাছে দেহ নেই, যে দেহটাকে ফার্দার আবার ইনভেস্টিগেশন করা যেতে পারত, প্রচুর সময় চলে গেছে। সবের পরে একটা বড় প্রশ্ন, কিন্তু আবার আপনারাই স্বীকার করছেন মানুষ ভোট দিয়ে সঠিক বিচার পাওয়ার জন্য আপনাদেরকে নিয়ে এসছেন। এই দায়বদ্ধতা মেটাবেন কি করে মানুষের? দেখুন, এটা তো সত্যি কথাই যে মানুষের যে ভোট তার সাথে প্রপোর্শনেট মানুষের এক্সপেকটেশন, এবং এটাই আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি যে কথাটা আমাদের প্রদীপ্ত ভাই বলল, যে ও যে তথ্যগুলো নথিগুলো দিচ্ছে সেগুলো অকাট্য, এবং কোথাও যদি এর থেকে কিছু বিচ্যুতি হয় মুখপাত্র পদ থেকে রিজাইন করবে। আচ্ছা, একটা কিন্তু কথা আমাদের কাছে ক্লিয়ার না, যে এখন তৃণমূলের মুখপাত্র থেকে রিজাইন করতে হলে কি বোথ কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট থেকে রিজাইন করতে হয়, নাকি যে কোনো একটা থেকে করলে আরেকটাও ইমপ্লাইড হয়? এটা আমার একটা জানার আগ্রহ রইল, পরে জেনে নেবো আমি শোয়ের পরে। এখানে যেটা বিষয় এখানে যেটা বিষয় আছে, এখানে যে আমি এক মিনিটে শেষ করে নিই। আচ্ছা, এখানে এই যে নথি দিয়ে এটা সত্যি একটা আমাদের একটা কথা আছে, ডেভিলস অ্যাডভোকেট। আমি যদিও বলছি না প্রদীপ্তকে, আমি বলছি একটা কথা আছে, ডেভিলস অ্যাডভোকেট। কিভাবে একটা সত্যকে তথ্যের মাধ্যমে বিকৃত করে মিথ্যায় রূপান্তরিত করা যায়, যারা পারে তাদেরকে ডেভিলস অ্যাডভোকেট বলা হয়। আর যারা এই তথ্য তুলে অভয়ার মায়ের কান্নাকে মিথ্যা প্রমাণ করতে চাইছে, আমি জানি না তাদেরকে কি বলা যায়। আমি একবার শুধু এই যে টাইম লাইনটা যেটা দিচ্ছিল, আমি একবার রিক্যাপ করিয়ে দিই, কারণ এই ঘটনাটা মানে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে এই ঘটনাটা যা কিছু ঘটেছে সবার চোখের সামনে ঘটেছে। আমরা একদম মানে কি বলবো, কোনো রকম শক্তিহীনভাবে দেখতে বাধ্য হয়েছি যে কি অবিচার হয়ে গেল মেয়েটা আর তার পরিবারের উপর। আমি বলছি 8:30টার সময় রওনা হওয়ার কথা বলছে, আর তার সাথে বলছে যে পানিহাটি পৌঁছাতে কতক্ষণ লাগে। ও কি ভুলে গেল সিপিএমের দুজন এবং বিজেপির দুজন? সিপিএমের দুজনের নাম গৌরব বলে দিতে পারবে, অগ্নিমিত্রা পল এবং সজলদা আমাদের বিজেপির। তারা কতক্ষণ ধরে লড়াইটা করেছিল গাড়িটাকে আটকে রাখার। দ্বিতীয়ত, আরজি কর থেকে বেরিয়ে গাড়ি কি সোজা পানিহাটি ঢুকেছিল, নাকি মনে করতে হবে টালা ঘুরে এসেছিল? একটু মনে করার দরকার আছে। দ্বিতীয়ত, আসার পথে বলছিল নাকি বিশৃঙ্খলার জন্য পুলিশ আর র্যাপে ভরে গেছিল। কে পানিহাটিতে বিশৃঙ্খলা করছিল? এই নান্টু ঘোষেদের পরিবারের উৎপাতে, জুলুমবাজিতে, দাদাগিরিতে পুলিশকে নিজেদের পক্ষিগত দাস করে রেখে দিয়েছিল। কার ক্ষমতা ছিল পানিহাটির বুকে বিশৃঙ্খলা করে? একটা বডি শ্মশানে দাহ করার জন্য উনি বলছিলেন কি, তথ্য দিয়ে দেখাচ্ছিলেন যে পরিবারের কাছে কতক্ষণ ছিল। আমি বলবো, আমি প্রদীপ্তকে সত্যি ভালো একজন বক্তা হিসেবে খুব ভালো, কিন্তু প্লিজ এইভাবে নয়। তার মা বাবা বারে বারে বলেছে টালা থানায় তাদেরকে দিয়ে কোনো রকমের সইটা করিয়ে কাগজটা হাত থেকে টেনে নিয়ে চলে যাওয়া হয়েছিল। বাড়িতে বডি আসার পর তাদেরকে ঘেঁষতে দেওয়া হয়নি। দ্বিতীয়ত, এই যে ঘোষ পরিবারের কথা, আমি বলবো এলাকায় কান পাতলে শোনা যায় তৃণমূলেরই কাউন্সিলর ধলুবাবু কি হয়েছিল, এগুলোও তদন্ত হবে। আপনি বলছিলেন না যে মানুষ আশাবাদী কিনা আর আমাদের কি দায়িত্ব কর্তব্য? আমি আবারও বলি, এটা ফ্যাক্ট। যেমন বারে বারে আমরা বলেছি প্লেস অফ অকারেন্সের তাণ্ডব হয়ে গেছে, কিন্তু আইনের ভাষায় আরও একটা জিনিস আছে, সেটাকে বলা হয় সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স। যখনই এই যে পালের গোদা কথাটা ব্যবহার করেছিলেন, যখনই পালের গোদা, যাকে দিদিমণি, মানে আমাদের নয় প্রদীপ্তদের দিদিমণি, যদি উনি কালীঘাটপন্থী হয়ে থাকেন, তাহলে প্রদীপ্তদের দিদিমণি যার উপর দায়িত্ব দিয়েছিল ক্রাইমটাকে কভার আপ করার, সে মুখ খুললে শুধু ক্রাইম অবধিই পৌঁছে যাবে এবং দৃঢ় বিশ্বাস পুরো ঘটনাটা সামনে আসবে। আর একটা কথা, আপনি দেখুন দেবাশিস দা, সকালবেলা যখন বাড়িতে খবর দেওয়া হচ্ছে, একবার বলছে যে অসুস্থ হয়েছে, একবার বলছে যে সুসাইড করেছে। সে তো হয়েই, হ্যাঁ, তাহলে আপনি ভাবুন মানে ঘটনাটা তখন থেকে সাজানো চলছে যে কিভাবে জিনিসটা আর কি সাজানো যায়। একটা জায়গা অরিজিৎ দা পুরো, আমি একটা বিরতি নিয়ে দাদা আপনাকে ফ্রেশ বলতে দিই। একটা জায়গা অরিজিৎ দা পুরো বললেন, পুরো এই টাইম স্প্যানটা বললেন। দেহ হস্তান্তরের অফিসিয়াল টাইম 8:30, একদম ঠিক, প্রদীপ্তদা ঠিক বলেছেন। দেহটা গাড়িতে তুলে হসপিটালের গেট থেকে কখন বেরিয়েছিল প্রদীপ্তর কাছে সেই সিসিটিভি ফুটেজটা মনে হয়নি। 40 মিনিটস বাড়িতে ছিল সেটা দেহ হস্তান্তরের অফিসিয়াল টাইম যখন বাই পেপার বলেছিলাম একই সঙ্গে তার অনেক পরে দেহ গাড়িতে ওঠে। গাড়িতে ওঠার সময় মীনাক্ষীর আটকান, অগ্নিমিত্রা সজল ঘোষের আটকান,
প্রায় 10টার পরে আরজি করের গেট থেকে বেরোয় পনেরো- বুঝুন। একটা কথা বলেছি, তুমি পনেরো মিস করে যাচ্ছ যে 40 মিনিটস বাড়িতে ছিল কিনা। না না হতে পারে, কিন্তু আমি আমি তো সেটা বলছি কথাতে না। কোনো ফাঁক রাখিনি, আমি তো তুমি প্রত্যেকটা জিনিস 8:30 থেকে বলেছি। 11:30টার সময় বলছিলে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে এই- 40 মিনিটস বাড়িতে ছিল, এবার সেটাও দশটা বলেছি। থেকে- 10টা থেকে বেরিয়ে পানিহাটি অরিজিৎ দা, পৌঁছাতে কতক্ষণ লাগে? হ্যাঁ। মোটামুটি 40 থেকে 45 40-45 মিনিট লাগে। 40-45 মিনিটের পর তাহলে 11:30, তারপরে বডি আমি সেখান এখনো থেকে বলছি ঘুরিয়ে যে শ্মশান, 40 তাহলে মিনিট, চিন্তা এগুলোকে করুন, তো ঢাকা তার দেওয়ার- পরিবারের হাতে ক মিনিট সময় একদম, পড়ে একদম, রইল। একদম। আমি আশা করি মিনিটস তার উপরে না, না, ঘরে ছিল কিনা, আমার please, কথা যদি আমি ভুল হয়, আশা আলাদা করি কথা। আমি প্রদীপ্ত দা এই ব্যাপারে কখনোই কোনো তথ্য সাথে সাপ্রেস এটাও করবার চেষ্টা সাথে করবেন না। বাড়ির খবর যখন হ্যাঁ। আপনি এতটাই না, না, রাখে, করবেনও না, তখন এটা এখানে আমার- এটাও অ্যাড করে দেবো। এটা আমার বিশ্বাস। সঞ্জীব বাবু, গণমাধ্যমে দেখেছি। সঞ্জীব বাবু, এটা অভয়ার মায়ের মুখের হ্যাঁ, কথা। আচ্ছা, সঞ্জীব বাবু গিয়ে কিভাবে বলেছিলেন 10 লাখ টাকা দিতে না, আমি কথা হয়ে এটাও গেছে। হ্যাঁ। সেটা তো নালসার বলুন, কথা, বলুন, এবং বলুন, নালসার একদম, কথা তো আই- তোমরাও IPS বলেছো, একজন ভারতপুরে। অফিসার, ছিলেন, বলুন, একজন ভারতপুরে IPS নালসার অফিসার কথা। টাকা দিচ্ছেন, আচ্ছা। আর স্বাভাবিকভাবে অমিত শাহর সঙ্গে তখন দেখা করতে যায়নি, একটা সেটাও বিরতি বলো। নিই, একটা বিরতি নিই। অমিত শাহর সঙ্গে ঠিক, তখন দেখা করতে একটা মিনিট। প্রধানমন্ত্রীও দেখা 24 করেননি। ঠিক 24 ঘন্টা আগে যে বাবা মার ভূমিকা বারবার আলোচনা আসছে না, ঠিক 24 ঘন্টা আগে সঞ্জীব মুখোপাধ্যায়ের সঙ্গে আমাদের প্রতিনিধি মফিজুরের টেলিফোনে কথা হয়। সেখানে সঞ্জীব মুখোপাধ্যায় বলছেন, এর আগেও বলেছেন অনেকবার, একই কথা রিপিট করেছেন তিনি বলছেন যে সমস্ত সিগনেচারি অথরিটি অর্থাৎ সই সাবুত আমি করেছি, বাবা মা আমার উপরেই দায়িত্ব দিয়েছিলেন। কাজেই বাবা মা মুখে ভার্বালি কখন সঞ্জীব বাবুকে বলছেন হ্যাঁ তুমি এবার এটা করো, হ্যাঁ তুমি ওটা করো, তার অবকাশ কি সঞ্জীব মুখোপাধ্যায় রেখেছিলেন, নাকি ওনাকে যেহেতু